नमस्कार सर। नमस्कार मैम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম গোষ্ঠ গোপাল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর শিলিগুড়ি থেকে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদের একটি গান শোনানোর জন্য। अच्छा। তো ম্যাডাম স্যার এই গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু আমার জীবন সম্পর্কে বলতে চাই। ম্যাডাম স্যার আমি একটা মেয়েকে আমার জীবনের চাইতেও খুব খুব ভালোবাসতাম, আর সেই মেয়েটি তখন আমাকে খুব ভালোবাসতো। আমি তার জন্য ম্যাডাম স্যার কি না করিনি, আমি তার জন্য মাঠে ঘাটে কাজ করেছি। আমি লাস্ট পর্যন্ত আমার শরীরে রক্ত বিক্রি করে তার পড়াশোনার খরচ চালিয়েছি। সে আর আমি একে অপরকে তখন খুবই ভালোবাসতাম, আর আমাদের দুজনারই পরিবারই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল। सही बात है। क्या बात? আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো তাকে বিয়ে করব, সে আমার স্ত্রী হবে, কিন্তু আর তার ইচ্ছা ছিল যে পড়াশোনা করে সে হয়তো কোনো বড় অফিসার হবে, আর আমি সেই চেষ্টায় চালিয়ে যেতাম যে সে কি করে পড়াশোনা করবে, সে কি করে এত টাকা জোগাড় করবে, কলেজের টাকা জোগাড় করবে, প্রাইভেটের টাকা জোগাড় করবে। তাই আমি এখানে ওখানে কাজ করে সেই টাকা জোগাড় করে তার হাতে দিতাম ও সে পড়াশোনা চালিয়ে যেত। बहुत सही, बहुत सही। তারপর আমাদের সম্পর্ক খুব ভালোভাবেই চলছিল। তাকে আমি কলেজে ছাড়তে যেতাম, সেই স্টেশনে গিয়ে তাকে আমি সাইকেল করে দিয়ে আসতাম, সে আমার সাইকেলের পিছনে বসে চেপে যেত। ম্যাডাম স্যার আমার তো বয়স প্রায় 24 বছর পার হয়ে গেছিল, কিন্তু তার এখনো 18 বছর পূর্ণ হয়েছিল না, সেই জন্য আমরা তখন বিয়েও করিনি। তারপর কিন্তু আমাদের বাড়ি থেকে সব পাকা কথা হয়ে গেছিল, যে তারা বলেছিল যে আর কয়েক বছর যাক তারপরে আমাদের বিয়ে দেবে। बिल्कुल बिल्कुल। এর কয়েক বছর যাওয়ার পর তার পড়াশোনা শেষ হলো, সে কলেজ থেকে পড়াশোনা শেষ করে এবার চাকরির ইন্টারভিউ দিতে এদিক ওদিক যেতে লাগলো, এবং আমিও তার সঙ্গে যেতে লাগলাম। এখানে ওখানে সব জায়গায় গিয়ে তার সঙ্গে সে চাকরির ইন্টারভিউ দিত আর আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। ইন্টারভিউ দেওয়ার কিছুদিন পর আমাদের বাড়িতে চিঠি আসলো যে আমার স্ত্রী, মানে স্ত্রী তো হয়নি, হবু স্ত্রী, সে চাকরি পেয়েছে অনেক দূর, সেই জানি না কোথায়, মুম্বাই হবে হয়তো, আমি এখনো পর্যন্ত জানি না। তো সেই চাকরি সূত্রে সেখানে চলে গেছে। अच्छा। তারপর সে কাজে যাওয়ার পর আমাদের কথা বলাটা অনেক কম হয়ে গেল, কেননা সে কাজে ব্যস্ত থাকে, আর আমি তো তেমন পড়াশোনা জানতাম না ম্যাডাম, তাই তাকে আমি চিঠিও লিখতে পারতাম না। আমি সব সময় অপেক্ষায় থাকতাম যে সে কখন আমাকে চিঠি পাঠাবে, আমি সেই চিঠি দেখবো দু চোখ দিয়ে, আর আমি আমার মনের ব্যথা মেটাবো। কিন্তু যত দিন যায় আমি তার আর কোনো খোঁজই পাই না। সে চিঠি লেখাটাও কমিয়ে দিল, আমার সঙ্গে যোগাযোগ করাটাও কমিয়ে দিল। अरे घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। এবং এরপরে আমি কিছুদিন পর তাদের বাড়ি যাই, তো সেখানেও দেখি তার বাবা মা ঠিকঠাক আমার সঙ্গে কথা বলছে না। আমি জিজ্ঞাসা করলাম যে ওর কি হলো, তো সে তার বাবা মা বললো সে ব্যস্ত আছে এখন, তুমি তাকে জ্বালাতন করো না। আমি তখন আর কোনো কথা না বুঝতে পেরে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। ওরা হয়তো মনে মনে ভাবতে থাকলো যে ওনার মেয়ে বড় চাকরি পেয়েছে, সেই জন্য আমার মতো এই ভিখারির সঙ্গে কেন বিয়ে দেবে। সেই জন্য তারাও আর চায় না হয়তো যে আমি তার সঙ্গে আর কথা বলি, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি, কেননা সেটা তো ঠিকই, কেন তারা আমার মতো ভিখারির সঙ্গে বিয়ে দেবে। बहुत सच्चे लोग होते हैं ना। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাদের মেয়ে অনেক বড় চাকরি পেয়েছে, অনেক বড় বাড়ি করেছে, অনেক গাড়ি হয়েছে, অনেক নাম ডাক হয়েছে, আমার সঙ্গে ভিখারির সঙ্গে কেন তারা বিয়ে দেবে বলেন তো আপনারা। बहुत सच्चे लोग होते हैं ना। কিন্তু তারা আমার কথা একবারও মনে রাখলো না যে আমি এই চাকরিটার পেছনে কত পরিশ্রম করেছি, আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করেছি, দিনকে রাত করে দিয়েছিলাম টাকা ইনকাম করার জন্য। देखिए एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी
और वो दिन दूर नहीं है कि लोगों का नज़रिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। এমনকি আমি আমার নিজে রক্ত বিক্রি করেও তার পড়াশোনার খরচ আমি চালিয়েছিলাম, কিন্তু সেই তারাই আমাকে আর চেনে না। তারপর আমি মনে মনে জেদ নিলাম যে আমি আমার মা বাবাকে এবার দেখবো, কেননা ওই মেয়েটা যেমন আমাকে জ্বালিয়েছে আমিও তাকে ঠিক তেমনই জ্বালাবো। এরপর আমি বাউল গানটাকেই বেছে নিলাম আমার পেশা হিসাবে। তারপর আমি এখানে ওখানে গ্রামে গঞ্জে बाउल गान करे बेराताम। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এরপর সবাই আমার গানকে খুব ভালোবাসতে থাকলো। আমি এখানে ওখানে বাউল গান করতে যেতাম, খুব বড় বড় জায়গায় বাউল গান করেছি। তারপর একদিন আমি যাই অনেক দূর, সেই চেন্নাই বাউল গান করতে। সেখানকার বাঙালিরা আমাকে ডেকেছিল। তো তখন তারা আমাকে বলল যে তুমি ইন্ডিয়ান আইডল মঞ্চে কেন যাও না? আমি বললাম সেটা কোথায়? বললো মুম্বাই অবস্থিত, তোমরা গিয়ে দেখো, সেখানে তুমি যদি চান্স পাও তোমার লাইফটা ঘুরে দাঁড়াবে, আর সেই তুমি যাকে ভালোবাসতে তাকেও তুমি শিক্ষা দিতে পারবে। তো ম্যাডাম স্যার, সেই জন্যই আমি এখানে এসেছি একটি বাউল গান করার জন্য। তাকেও আমি দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। ওকে যেমন আমি আমার এই রক্ত বিক্রি করে টাকা দিয়েছি, চাকরি পাইয়ে দিয়েছি, তাহলে এবার আমি কি করতে পারি? আমার তো এই বাহুবলে এখনো জোর আছে, এবার দেখবে সে যে আমি কি করতে পারি। ম্যাডাম স্যার, এবার আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করব। গানটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। बिल्कुल बिल्कुल। আর গানে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান বা ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। आप सुर लेके आप शुरू कर। তো ম্যাডাম, এবার আমি গান গাইবো একটি দুঃখের গান, যে ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না। এই গানটি শোনার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরে শুনুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না, বুঝেছি তোর ওই মনে আমার জায়গা ছিল না। ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না, বুঝেছি তোর ওই মনে আমার জায়গা ছিল না। ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না, বুঝেছি তোর ওই মনে আমার জায়গা ছিল না। ও তবে কেন আমাকে দিলি রে তুই আশা, সেই
আশায় স্বপ্ন দেখে বেঁধেছিলাম বাসা। তবে কেন আমাকে দিলি রে তুই আশা, সেই আশায় স্বপ্ন দেখে বেঁধেছিলাম বাসা। স্বপ্নই আমার ভেঙে গেল তোর কারণে, চোখে মেলে দেখি আমি একা এক কোণে। স্বপ্নই আমার ভেঙে গেল তোর কারণে, চোখে মেলে দেখি আমি একা এক কোণে। ও আ আ ভালো থাকিস বন্ধু রে তুই, থাকিস রে সুখে, তোর যত স্মৃতি আমি রাখব বুকে। ভালো থাকিস বন্ধু রে তুই, থাকিস রে সুখে, তোর যত স্মৃতি আমি রাখব বুকে। তোর আমার ভালোবাসা ছিল রে অগাধ, কেমন করে ভুলে গেলি দিলি রে আঘাত। তোর আমার ভালোবাসা ছিল রে অগাধ, কেমন করে ভুলে গেলি দিলি রে আঘাত। ও দেখে যা আমার কবর। তোর কাছে যাই যদি মরণ খবর, একবার এসে দেখে যা আমার কবর। দীপঙ্কর শেষ হয়ে গেল মাটির তলে, সেদিন বন্ধু ভাসবি রে তুই চোখেরই জলে। দীপঙ্কর শেষ হয়ে গেল মাটির তলে, সেদিন বন্ধু ভাসবি রে তুই চোখেরই জলে।
ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না, বুঝেছি তোর ওই মনে আমার জায়গা ছিল না। ধোকা দিয়ে চলে গেলি আর ফিরে এলি না, বুঝেছি তোর ওই